হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, এটা পদার্থের গঠন এবং ধর্মের 7th লেসন খুব সম্ভবত। আহ, আর এই লেসনে যতগুলো যা টপিক বাকি আছে সেই সব টপিকগুলোই আমি এটা কমপ্লিট করার চেষ্টা করবো এই লেসনে। প্রথমত এই টপিকগুলো আজকে হবে। প্রথমে যেটা আছে আদর্শ তরল এবং অসংনম্য তরল। অসংনম্য তরল মানে হচ্ছে যে তরলের ঘনত্ব সমান হয়, যে তরলের ঘনত্ব সমান হয় সেটাই হচ্ছে অসংনম্য তরল বা ইনকম্প্রেসিবল ফ্লুইড বলা হয়। এবার কিছু তরল আছে, এবার অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রকৃতিতে যত তরল আছে অসংনম্য তরল নেই বললেই চলে। প্রায় মানে ঘনত্ব প্রায় প্রতিটা জায়গায় ঘনত্ব সমান হবে সেরকম তরল নেই। এবার দেখা যায় যে যেক্ষেত্রে ঘনত্বের যে পরিবর্তন যেটা হয় সেই পরিবর্তনটা যেখানে খুব কম বা যে তরলের ক্ষেত্রে খুবই কম সেই তরলটারই অসংনম্য তরল হিসেবে ধরে নেওয়া হয় অ্যাকচুয়ালি, যার ঘনত্বটা ধ্রুবক হয়। আর আদর্শ তরল মানে কি? আদর্শ তরল মানে যেক্ষেত্রে অ্যাকচুয়ালি সান্দ্র বলটা শূন্য হয়। আদর্শ বল মানে যে ক্ষেত্রে একটা তরল প্রবাহিত হচ্ছে তার মধ্যে সান্দ্র বলটা খুব কম হয় অথবা প্রায় শূন্য হয় বললেই চলে। তার মানে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় যে পরিমাণ তরল প্রবাহিত হয় সেই প্রবাহটা যদি শান্ত প্রবাহ হয়, মানে প্রত্যেকটা বিন্দুতে যদি বেগটা একই থাকে, তাহলে সেক্ষেত্রে সেই যে প্রবাহের হারটা সমান হবে। এইটাই হচ্ছে আদর্শ তরল। আচ্ছা, এবার এই যে প্রবাহের হারটা আদর্শ এবং অসংলগ্ন তরলের ক্ষেত্রে তরল প্রবাহের হারটা কি হবে সেইটা বার করতে হবে। এবার এই দুটো জিনিস একসঙ্গে করব, আদর্শ মানে তরল প্রবাহের হার আর ধারাবাহিকতার সমীকরণ। আচ্ছা, কোনো একটা নলের মধ্যে দিয়ে হয়তো তরলের প্রবাহ হচ্ছে, এবার কোনো একটা ক্ষেত্রফল ধরে নিলাম আমি, সেই ক্ষেত্রফলটা এরকম একটা ক্ষেত্রফল ধরে নিলাম। ক্ষেত্রফলটা হয়তো সাপোজ আলফা, এবং যে তরলটা প্রবাহিত হচ্ছে সেটা যদি শান্ত প্রবাহ হয় তার বেগটা ধরলাম ভি, কারণ বেগটা প্রতি বিন্দুতে একই থাকে। এবার এখান থেকে এই অবধি হয়তো একক সেকেন্ডে, 1 সেকেন্ডে হয়তো ধরলাম তরলটা এখান থেকে এতটা অবধি এসেছে, তাহলে সেক্ষেত্রে 1 সেকেন্ডে যেটা আসে সেই তাদের ডিস্টেন্সটাও আমি ভি বলতে পারি, কারণ ভি সমান হচ্ছে মানে গতিবেগ সমান হচ্ছে সরণ বাই সময়। এবার যদি টিটা 1 হয় তাহলে এই দূরত্বটা আমি ভি বলতে পারি একক সময়। তাহলে অ্যাকচুয়ালি এই সময়ের মধ্যে যে তরল যে প্রবাহিত হয়েছে 1 সেকেন্ডে, সেই 1 সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ডে তরল প্রবাহিত হয় সেটা হচ্ছে ভি আলফা। ভি এই দূরত্বটা ইন্টু আলফা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা। তার মানে এটাকেই আমি বলতে পারি তরল প্রবাহের হার। তাহলে এই তরল প্রবাহের হারটা মানে হচ্ছে তরলের বেগ এবং প্রস্থচ্ছেদের গুণফল, এই দুটোর সঙ্গে সমান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের গুণফলের সঙ্গে সমান। এবার যদি বলি যে 1 সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হচ্ছে সেটার ভর কি হবে, 1 সেকেন্ডে প্রবাহিত তরলের ভর। তাহলে ভর মানে কি, এই যে 1 সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তাহলে এইটাই তরলের আয়তন। 1 সেকেন্ডে এই আয়তনের তরল প্রবাহিত হচ্ছে। বা তরলটার ঘনত্ব যদি রো হয়, তরলটার ঘনত্ব যদি রো হয় তাহলে রো ইন্টু আয়তন করলে আমি পাবো ভর, তাহলে রো ভি আলফা। এইটা হবে 1 সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার ভর। তাহলে তরল প্রবাহের হার বলতে প্রতি সেকেন্ডে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হয় সেটাই হচ্ছে তরল প্রবাহের হার। আর এক্ষেত্রে 1 সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এর ভরটা হচ্ছে এইটা। এইবার হয়তো আমি কোনো একটা নল ধরে নিলাম, এইরকম টাইপের একটা নল আছে, এর মধ্যে দিয়ে হয়তো তরল প্রবাহিত হচ্ছে। এবার এক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে আলফা 2, এখানে হচ্ছে আলফা 1, এইখানে হয়তো ধরে নিলাম রো 1, এখানে হয়তো ঘনত্ব রো 2, আর এখানে বেগটা সাপোজ v1 আর এখানে বেগটা সাপোজ v2। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, এইখানে তরল প্রবাহের হার মানে কি হবে, রো 1 আলফা 1 v1, এটা যদি এ বিন্দু ধরি, আর বি বিন্দুতে তরল প্রবাহের হার কি হবে, রো 2 আলফা 2 v2, এটা বি বিন্দুতে, এটা এ বিন্দুতে।
এবারে কি হয়, যদি প্রবাহটা শান্ত প্রবাহ হয় তাহলে শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রতি বিন্দুতে বেগ সমান, তাহলে প্রতি বিন্দুতে আমি বলতে পারি সমপরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, এখানেও তরলের যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে এখান দিয়েও সেই পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, তাহলে এই দুটো সমান বলতে পারি যেহেতু প্রবাহটা শান্ত প্রবাহ। যদি শান্ত প্রবাহ হয়, এবার যদি এটা অসংলগ্ন তরল হয়, তরলটা যদি অসংলগ্ন হয়, এবার প্রথমেই বলে দিয়েছি অসংলগ্ন তরল হলে ঘনত্ব ধ্রুবক হবে, তাহলে এই রো ওয়ানও যা হবে রো টুটাও তাই হবে। অসংলগ্ন তরল হলে রো ওয়ান আর রো টু সমান হবে, তাহলে আমি বলতে পারি আলফা ওয়ান ভি ওয়ান সমান আলফা টু ভি টু। তাহলে এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং বেগ, তরল প্রবাহের বেগ, এই দুটোর গুণফল এই এ বিন্দুতেও যা বি বিন্দুতেও তাই, দুটো সমান আসছে যদি প্রবাহটা শান্ত এবং অসংলগ্ন হয় তরলটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই দুটোর গুণফল ধ্রুবক হবে, মানে এই ক্ষেত্রেও গুণফল যায় না, এই ক্ষেত্রেও গুণফল তাই আসে, মাঝে যদি একটা বিন্দু নিই সেই ক্ষেত্রে গুণফলটা একই আসবে, তাহলে এক্ষেত্রে আলফা বিটা ধ্রুবক হবে। তাহলে আমি বলতে পারি ভি সমানুপাতিক 1/α। এই সম্পর্কটা বা এই সমীকরণটাকেই বলা হয় ধারাবাহিকতার সমীকরণ। এই ভি সমানুপাতিক 1/α, তাহলে ভি সমানুপাতিক 1/α মানে ভি মানে তরলের বেগ এবং আলফা মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আলফার সঙ্গে ভি এর যদি একটা গ্রাফ করি তাহলে এটা সমপরাবৃত্তাকার গ্রাফ হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক পরস্পরের মধ্যে। আচ্ছা, এরপরে যেটা হবে, এরপরে আমরা তিনটে জিনিস জানতে হবে, গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি। এবার গতিশক্তি স্থিতিশক্তি সেটা শক্তির ধারণায় পাবো, এই ক্ষেত্রে গতিশক্তি স্থিতিশক্তি চাপ শক্তির যে ধারণাটা সেটা এখানে এক্ষেত্রে জেনে রাখতে হবে তরলের ক্ষেত্রে। তাহলে গতিশক্তি মানে কি হয়, কোন বস্তুর গতিশক্তি যদি সেটা এম ভর, এখানে বস্তু বলতে তরল পদার্থ, তাহলে এম ভরের যদি কোনো তরল থাকে সেটা যদি ভি বেগে প্রবাহিত হয় তাহলে তার গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, এটা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার হয়। এবার যদি আমি বলি একক ভরে গতিশক্তি কি হবে, একক ভরে, তাহলে একক ভরে গতিশক্তি হবে হাফ ভি স্কোয়ার, তাহলে এটা এক হয়ে যাবে সেক্ষেত্রে। যদি বলি যে একক আয়তনে গতিশক্তি কি হবে, তাহলে একক আয়তনে গতিশক্তি আমি কি বলতে পারি হাফ এম ভি স্কোয়ার বাই ভি। যদি তরলের আয়তনটা ভি হয়, ক্যাপিটাল ভি হয়, তাহলে ভি দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্ষেত্রে হাফ, তাহলে এম বাই ভি এই রাশিটাকে কি বলে ভর বাই আয়তন রাশিটাকে বলে রো, তাহলে হাফ রো ভি স্কোয়ার এটা হবে। ঠিক একইভাবে যদি আমি স্থিতিশক্তিটা বার করি, স্থিতিশক্তি মানে কি, এমনি নর্মাল যদি একটা বস্তুকে এখান থেকে মাটি থেকে যদি উপরে ছুঁড়ে দিই তাহলে তার স্থিতিশক্তি হয় সবসময় এম জি, মানে তার যে ওজনটা নিচের দিকে যে কি আছে ওজনটা ইনটু এইচ, এইটা করলে স্থিতিশক্তি পাই। তাহলে এক্ষেত্রেও তরলের ক্ষেত্রেও স্থিতিশক্তি পাবো এম জি এইচ। তাহলে এম জি এইচ যদি স্থিতিশক্তি হয় তাহলে একইভাবে একক ভরের স্থিতিশক্তি কি হবে, একক ভরের স্থিতিশক্তি হবে এটা হবে জি এইচ, এমটা থাকবে না। আর একক আয়তনের স্থিতিশক্তি, তাহলে একক আয়তনের স্থিতিশক্তিটা কি হবে এম জি এইচ বাই ভি করব, তাহলে এম বাই ভিটাকে বলা হয় রো, তাহলে রো জি এইচ। এইটা হবে একক আয়তনের স্থিতিশক্তি। আরেকটা আছে চাপ শক্তি, তাহলে চাপ শক্তিটা কি করে পেতে পারি, তাহলে চাপটা কি হয়, অ্যাকচুয়ালি চাপ মানে হয় একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, ইকুয়াল টু হয় ডব্লিউ বাই এফ বাই এক্স, চাপ ইকুয়াল টু হয় এফ বাই এক্স। এবার এক্ষেত্রে কি হবে, যদি একটা পাত্রে কিছু পরিমাণ তরল আছে হয়তো সাপোজ, এবার এখানে আমি হয়তো একটা নলের মধ্যে দিয়ে তরলটা বেরোতে পারে আর এখানে একটা পিস্টন লাগানো আছে, তাহলে এবার এই যে তরলটা যখন এখান দিয়ে বেরোতে যাবে তাহলে এই পিস্টনটার উপর চাপ প্রয়োগ করবে, মানে অ্যাকচুয়ালি বল প্রয়োগ করবে। তাহলে বল প্রয়োগ করলে তাহলে পিস্টনটা বাইরের দিকে বেরোতে চাইলে হয়তো পিস্টনটা এইখানে এলো, তাহলে এইখান থেকে এখানে এলো, তাহলে হয়তো পিস্টনটা ধরলাম যে এক্স ডিস্টেন্স বেরিয়ে গেল, মানে এক্স ডিস্টেন্স সরে গেল, সরণ হলো এক্স। আর এক্ষেত্রে হয়তো ধরলাম যে চাপটা হয়তো পি, মানে চাপের মানটা পি, তাহলে এক্ষেত্রে আমি কি পাবো
এফ সমান পাবো পি ইন্টু এক্স। তাহলে এটা যদি এফ সমান পি এক্স হয়, আচ্ছা এখানে আমি ক্ষেত্রফলটা হয়তো একক ধরলাম, একক ক্ষেত্রফলের উপর এইটা পেলাম। তাহলে এবার ক্ষেত্রফলটা যদি সাপোজ আলফা হয়, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যদি আলফা হয়, তাহলে এই ক্ষেত্রফলের উপর তাহলে কি হবে, এফ ইকুয়াল টু পাবো আলফা পি এক্স, মানে অ্যাকচুয়ালি পি আলফা এক্স এটা পাবো, পি আলফা এক্স এটা হবে, মানে পি মানে ক্ষেত্রফলের উপর চাপটা কি হবে, আলফা গুণ হয়ে যাবে, এটা একক ক্ষেত্রফলের উপর হলে, তাহলে আলফা ক্ষেত্রফলের উপর হলে আলফা গুণ হবে। তাহলে এবারে এফ বাই, তার মানে পি আলফা এক্স যে ভ্যালুটা পেলাম, তাহলে এফ বাই যদি এর ভর করি, তার মানে এর যে ভরটা কি হবে, এক্স ইন্টু আলফা, এটা আয়তন, আমি শুধু এইটুকুটা এই পার্টটার মধ্যে নিচ্ছি, এই যেটুকু নল আছে আর এই পৃষ্ঠটার যে সরণ হয়েছে এইটুকু পার্টের মধ্যে, তাহলে পৃষ্ঠটার সরণ হয়েছে এক্স, আর আলফা ক্ষেত্রফলের জন্য তাহলে আলফা এক্স হচ্ছে সেই পরিমাণ তরলের, যে পরিমাণ তরল পৃষ্ঠটাকে সরিয়েছে, সেই পৃষ্ঠটাকে সরিয়ে নিজের জায়গা নিয়েছে, সেই পরিমাণ তরলের আয়তন আলফা এক্স, তাকে যদি রো দিয়ে গুণ করি তাহলে তরলের ভরটা পাবো। তাহলে একক ভরের চাপ শক্তিটা কি হবে, রো আলফা এক্স, এফ বাই রো আলফা এক্স এইটা হবে। তাহলে এটা ইকুয়াল টু এফ মানে রো আলফা এক্স মানে পি আলফা এক্স বাই রো আলফা এক্স, তাহলে পি বাই রো, এইটা পাবো একক ভরের চাপ শক্তিটা, মানে একক ভরের চাপ শক্তি এইটা আসবে। তাহলে একইভাবে যদি আমি একক আয়তনে চাপ শক্তি দিই, তাহলে একক আয়তনে চাপ শক্তি দিলে কি করব আমি, পি আলফা এক্স বাই আয়তনটা ভাগ করে দেবো জাস্ট শুধু, তাহলে আয়তনটা আলফা এক্স, তাহলে পি আলফা এক্স বাই আলফা এক্স এটা ইকুয়াল টু হবে পি, এটা হচ্ছে একক আয়তনে আর এটা হচ্ছে একক ভরে। তাহলে এগুলো পেলাম। তাহলে জাস্ট গতি শক্তিটা কি পেয়েছি, হাফ ভি স্কোয়ার, এটা হচ্ছে একক ভরে, আর হাফ রো ভি স্কোয়ার এটা হয়েছে একক আয়তনে। স্থিতি শক্তিটা কি, জি এইচ, এটা হয়েছে একক ভরে, আর রো জি এইচ এটা হয়েছে একক আয়তনে। ঠিক একইভাবে চাপ শক্তিটা কি হলো, পি বাই রো, এটা হয়েছে একক ভরে, আর পি এটা হয়েছে একক আয়তনে। তাহলে এবারে বার্নৌলির নীতিটা কি, বার্নৌলির নীতিটা বলছে যদি কোনো তরল শান্ত প্রবাহ হয়, কোনো তরলের যদি শান্ত প্রবাহ হয়, তাহলে কোনো আদর্শ তরলের ক্ষেত্রে, যে কোনো আদর্শ তরলের ক্ষেত্রে কি হয়, সেই আদর্শ তরলের ক্ষেত্রে গতিশক্তি মানে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। যদি কোনো তরল তার মধ্যে শান্ত প্রবাহ হয়, তাহলে সেই কোনো আদর্শ তরলের শান্ত প্রবাহ হলে তার একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে গাণিতিক রূপটা কি হবে, তাহলে একক আয়তনে আমি গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি তিনটেই বলে দিয়েছি। তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি এটা ইকুয়াল টু হবে ধ্রুবক। এটাই বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এবার বার্নৌলির উপপাদ্যটাকে যদি আমি বলি একক ভর দিয়ে বলি, মানে একক ভরের স্থিতিশক্তি, চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি ধ্রুবক সেটাও বলা যায়। তাহলে সেটাকে আমি বলতে পারি হাফ ভি স্কোয়ার জি এইচ প্লাস পি এটা পাবো। এবার সবাইকে যদি জি দিয়ে ভাগ করে দিই, তাহলে ভি স্কোয়ার মানে এই গাণিতিক রূপটাও লেখা যায়, এটা ইকুয়াল টু ধ্রুবক। এই গাণিতিক রূপটাও লেখা যায় বার্নৌলির নীতির, মানে এটা একক ভরে আর এটা হচ্ছে একক আয়তনে। আর যদি সবাইকে জি দিয়ে ভাগ করি, তাহলে ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই জি এটা ইকুয়াল টু পাবো ধ্রুবক। ধ্রুবককেও জি দিয়ে ভাগ করা যায়, সেটা ধ্রুবকই থাকবে। এবার এই ভি স্কোয়ার বাই 2g এই রাশিটাকে বলা হয় বেগ শীর্ষ, এইচ এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, আর পি বাই জি এটাকে বলা হয় চাপ শীর্ষ। তিনটে ভ্যালু হয়, একটা বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ তিনটের সমষ্টি হচ্ছে ধ্রুবক। এবার এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি সংরক্ষণ নীতির অনুরূপ বলা যায়। শক্তি সংরক্ষণ নীতি মানে কি, মোট শক্তি ধ্রুবক হবে। তাহলে এক্ষেত্রে বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা, এই
হ্যাঁ চাপ শীর্ষ উচ্চতা শীর্ষ তিনটে সমষ্টি ধ্রুবক, তাহলে কোথাও যদি দেখা যায় বেগ শীর্ষটা কমে গেছে সেক্ষেত্রে উচ্চতা শীর্ষ মানে চাপ শীর্ষটা বেশি হবে। আবার কোথাও যদি দেখা যায় যে চাপ শীর্ষটা কমে গেছে সেখানে বেগ শীর্ষটা বেশি হবে, মানে কোনো একটা কমে গেলে অন্যটা বেশি হয়, মোট সমষ্টিটা একই থাকবে, সেটা ধ্রুবক। এটাই শক্তি সংরক্ষণ নীতি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পেলাম, যদি আমি এইচটাকে আলাদা করে নিই, মানে এইচটার সঙ্গে এর সম্পর্ক বা এর সম্পর্ক নিতে পারি, আমি যদি এইটার সঙ্গে এইটার সম্পর্ক নিই, মানে এইচ যদি বেশি হয়, উচ্চতা শীর্ষ বেশি হলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কম হবে, বা যদি উচ্চতা শীর্ষ কম হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বেশি হবে, হয়ে মোট ধ্রুবক থাকবে। আর যদি v²/2g আর p/g এই দুটোকে নিই, মানে একটা হচ্ছে বেগ শীর্ষ, একটা যদি চাপ শীর্ষকে নিই, তাহলে যদি কোনো কারণে চাপ শীর্ষটা কমে যায় তাহলে বেগ শীর্ষটা বেশি আসবে, বেগ শীর্ষ যদি কমে যায় চাপ শীর্ষ বেশি আসবে। তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি বেগের সঙ্গে মানে প্রবাহের বেগ তার সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইটা বলা যায়। মানে যেখানে চাপ বেশি হবে বেগ কম হবে, যেখানে চাপ কম হবে সেখানে বেগ বেশি হবে। এবার এইটার বার্নৌলির এই যে এইটাকে কাজে লাগিয়ে যেগুলো করা যায়, প্রথমত যে প্রয়োগ যেগুলো আছে, কি হয়, স্পিয়ার তৈরি করা যায়, একটা স্পিয়ার বা অটোমাইয়ার তৈরি করা যায়। স্পিয়ারটা কি, ওই কীটনাশক বা বিভিন্ন স্প্রে করার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেটা স্প্রেয়ার, সেটা বার্নৌলির নীতি ইউজ করে বানানো যায়। ভেঞ্চুরিমিটার বানানো যায়। ভেঞ্চুরিমিটার মানে কোনো বিন্দুতে হয়তো আমি তরল প্রবাহের হার বের করতে চাই, সেটা বানানো যায় ভেঞ্চুরিমিটার ও বার্নৌলির নীতিকে প্রয়োগ করেই বানানো হয়। এর এক্সপ্লানেশন আমি আর দিচ্ছি না, এটা এখন লাগবেও না। আর এছাড়াও বার্নৌলির নীতিকে প্রয়োগ করে যেমন কিছু কোশ্চেন আছে, যেমন ঝড়ে বাড়ির চাল উড়ে যায় কেন, সেই একই কারণ। যদি কোনো আমি একটা বাড়ির চালকে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হয়, ঝড়ে যখন বায়ু প্রবাহ হয় তখন চালের বাইরে দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় আর ভিতর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয়, ভিতরে বায়ুর চাপ মানে ভিতরে যে বায়ু প্রবাহ হয় তার বেগটা অনেক কম, এই ভিতরে ভি কম, তাহলে চাপ বেশি মানে পি বেশি। আবার বাইরে ভিটা বেশি কিন্তু পিটা কম, তাহলে আমি বলতে পারি এই বরাবর যে চাপ প্রযুক্ত হচ্ছে সেটা অনেক কম, কিন্তু এই বরাবর যে চাপ প্রযুক্ত হচ্ছে সেটা অনেক বেশি, তাই চাল উড়ে যায়। এছাড়াও দুটো জাহাজ কাছাকাছি চলে এলে, হয়তো দুটো জাহাজ কাছাকাছি চলে এলে সেখানে ক্ষতি হতে পারে কেন, কাছাকাছি যখন চলে আসে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে কেন, তাহলে সেক্ষেত্রেও তাই মাঝখানে যে হয়তো তরল বা জল যেটা প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে মাঝখানের প্যাসেজটা খুব ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, তাহলে এখান দিয়ে যে তরল প্রবাহিত হবে সেক্ষেত্রে ভি এর মানটা খুব কম হবে, প্রবাহের বেগের মানটা খুব কম হবে, তাহলে পিটা বেশি হবে। ঠিক একইভাবে এক্ষেত্রে ভি এর মান বেশি, এক্ষেত্রে ভি এর মানটা বেশি হবে, পি এর মানটা কম হবে। আর এক্ষেত্রে ভি এর মানটা কম হবে তুলনামূলক, পি এর মানটা বেশি হবে। তাহলে এই দিক দিয়ে যে পি এর মান যেটা, তাহলে এই দিক দিয়ে একটা প্রেসার ক্রিয়েট করবে, তার ফলে এরা কাছাকাছি চলে আসতে পারে, এর ফলে ক্ষতি হতে পারে। বা চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো বিপজ্জনক কেন, একটা চলন্ত ট্রেন, তার সামনে যদি এইখানে কেউ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে কোনো একটা ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে বিপজ্জনক, কারণ চলন্ত ট্রেনের ধার দিয়ে যে বায়ু প্রবাহ হচ্ছে সেই বায়ু প্রবাহের বেগ অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে পি এর ভ্যালু অনেক কম। আবার এই দিক দিয়ে যে বায়ু প্রবাহ হচ্ছে তার ভ্যালু অনেক কম, তাই পি এর মান বেশি হবে, তাই পিছনের দিকের বায়ু এটা একটা প্রেসার ক্রিয়েট করবে, তাই এর ট্রেনের দিকে এগিয়ে যেতে পারে, এরকম টাইপের হয়। বা যখন কোনো বোলার আউটসুইং বা ইনসুইং বল করে তখন দেখা যায় যে কোনো একটা বলের দুটো সাইড থাকে, একটা রাফ সাইড থাকে, একটা স্মুথ সাইড থাকে, একটা সাইডকে রাফ করা হয় ঘষে ঘষে আর একটা সাইড স্মুথ রাখা হয়, তাহলে দেখা যায় যে সাইডে রাফ সাইডে কি হবে, তাহলে বায়ুর বেগ এই সাইডে বায়ুর বেগ বেশি হবে, ভি বেশি হবে, এই সাইডে ভি কম হবে, বাধা ক্রিয়েট করবে, তো এই সাইডে ভি কম হবে, তাহলে পি বেশি, এই সাইডে পি এর মান বেশি, এই সাইডে পি এর মান কম, তাহলে এই সাইডে পি কম এই সাইডে পি বেশি, মানে এটা এইদিকে বাঁধবে, সেইভাবে এইটাকে যদি বাইরের দিকে রাখা হয় বলটা এই দিকে বাঁধবে, তাহলে এইরকম টাইপের হয় কিছু প্রয়োগ আছে বার্নৌলির নীতির। আচ্ছা, এরপরে যেটা আছে সেই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ধর্মটা কি, যদি কোনো একটা বস্তু আছে, হয়তো সেই বস্তুটাকে আমি তার যে সাম্যাবস্থাটার থেকে তার কোনোভাবে আকার, আয়তন বা দৈর্ঘ্য চেঞ্জ করছি, মানে তাকে বিকৃত করার চেষ্টা করছি, তাহলে সে কি করবে, প্রত্যেকটা বস্তুই সে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, তাহলে তার যে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাওয়ার যে ধর্মটা সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা।
তাহলে কোনো একটা বস্তুকে যদি বিকৃত করি তাহলে সে যে আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য যে ধর্ম সেটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। এবার স্থিতিস্থাপকতা কিছু বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমত উষ্ণতার উপরে কিভাবে নির্ভরশীল? কোনো বস্তুর উষ্ণতা যত বাড়াবো স্থিতিস্থাপকতা তত কমতে থাকে। হয়তো একটা রাবার ব্যান্ড আছে, তাহলে সেই রাবার ব্যান্ডটাকে আমি টেনে তার দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, সে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে এবং হয়তো সে আগের অবস্থায় ফিরেও আসবে। কিন্তু তারপরে যদি আমি তাকে যদি উষ্ণতা মানে প্রয়োগ করি, মানে তাকে যদি আরো গরম করি বা টেম্পারেচার বাড়াই, তাহলে সেটা দেখা যাবে যে তার স্থিতিস্থাপকতা ধীরে ধীরে কমতে থাকবে, মানে সে আর আগের অবস্থায় ফিরে আসতে চাইবে না। আবার কখনো দেখা যায় যে অশুদ্ধি মেশালে, কোনো বস্তুর সঙ্গে যদি কিছু অশুদ্ধি মেশায় তাহলে স্থিতিস্থাপকতা অনেক সময় বৃদ্ধি পায়। হয়তো দেখা যায় যে লোহার সঙ্গে যদি কার্বন মেশানো হয় তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা কিছুটা বৃদ্ধি পায়। এরকম টাইপের কিছু অশুদ্ধি মেশানো যায়, তাহলে স্থিতিস্থাপকতা বাড়ানো যায়। এরকম স্থিতিস্থাপকতার কিছু মানে কিছু বিষয়ের উপর নির্ভর করে স্থিতিস্থাপকতা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা এছাড়াও স্থিতিস্থাপকতা আঘাতের উপরও নির্ভর করে। যদি কোনো বস্তুকে যদি আমি ভেঙে যদি গুঁড়ো গুঁড়ো করে দিই, মানে ভেঙে যদি টুকরো টুকরো করে দিই, তাহলে তার স্থিতিস্থাপকতা অনেক বেশি হয়। মানে সে তার সেই ছোট অবস্থাটায় থাকার জন্য যে ধর্মটা মানে থাকতে, মানে এই অবস্থায় থাকতে বেশি চায়। আচ্ছা, এরপরে স্থিতিস্থাপকতার সঙ্গে যে দুটো জিনিস আছে অ্যাসোসিয়েটেড, সেই দুটো আছে পীড়ন একটা, আর একটা জিনিস হচ্ছে বিকৃতি। তাহলে পীড়নটা কি? আমি হয়তো কোনো একটা বস্তুকে, সাপোজ হয়তো সেটা স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তুটা বলে রাখা ভালো। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে স্থিতিস্থাপক বস্তু দু ধরনের হয়। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হতে পারে আর আংশিক হতে পারে, বা একদমই স্থিতিস্থাপক না সেরকম হতে পারে। মূলত পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে যেটা মানে তার আকার বা আয়তন বা দৈর্ঘ্য যাই হোক পরিবর্তন করার পরে সেটা আবার আগের অবস্থায় সম্পূর্ণভাবে ফিরে আসছে বা প্রায় সেই আগের অবস্থায় ফিরে আসে, সেই বস্তুগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে পীড়ন মানে কি? কোনো বস্তু যদি নিই, সেই বস্তুটা যদি যে বলের জন্য, মানে একটা বস্তুকে হয়তো সাপোজ একটা স্প্রিং নিলাম, স্প্রিং নয়, সাপোজ একটা রাবার ব্যান্ডই নিলাম, তাহলে তাকে হয়তো আমি আকার পরিবর্তন করে তাকে টেনে হয়তো এরকম একটা আকার দিয়েছি, তাহলে সে কি করবে? সে আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য একটা বিপরীতমুখী বল, মানে একটা প্রত্যানয়ন বল বা প্রতিক্রিয়া বল একটা প্রযুক্ত হবে তার উপরে, যেটা সে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে, সেইটাকে বলা হয় পীড়ন। একক ক্ষেত্রফলের উপর সেই প্রযুক্ত সেই বলটাকে, সেই প্রত্যানয়ন বা প্রতিক্রিয়া বলটাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়নকে কিভাবে লিখতে পারি? পীড়নকে যদি আমি, তাহলে পীড়ন সমান বলতে পারি F বাই A। F মানে যে বলটা প্রযুক্ত হয় বাই একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রযুক্ত হয় সেটাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়নের মাত্রা কি হবে? F এর মাত্রা বাই A এর মাত্রা, তাহলে F এর মাত্রা M L T টু দি পাওয়ার -2 বাই L স্কয়ার, তাহলে M L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রার সঙ্গে অনুরূপ। তাহলে আমি বলতে পারি পীড়নের মাত্রা আর চাপের মাত্রা হচ্ছে অনুরূপ। তাহলে পীড়নের একক চাপের একক একই হবে, যেমন চাপের একক হয় SI তে পাস্কাল, পীড়নেরও তাই হবে, আর ডাই পার সেন্টিমিটার স্কয়ার সিজিএসি পীড়নেরও তাই হবে। আচ্ছা, বিকৃতি কি? বিকৃতি মানে হচ্ছে কোনো একটা বস্তুকে, বিকৃতি তিন ধরনের হতে পারে। প্রথমত অনুদৈর্ঘ্য হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, আয়তন বিকৃতি হয়, আর কৃন্তন বিকৃতি হয়। কোনো একটা বস্তুকে হয়তো সাপোজ হয়তো আমি তার দৈর্ঘ্য পরিবর্তন করলাম বা আয়তন পরিবর্তন করলাম বা আকার পরিবর্তন করলাম, তাহলে যে পরিবর্তন হচ্ছে মানে আগের অবস্থান থেকে তার যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটাকে বলা হয় বিকৃতি। তাহলে বিকৃতিটাকে কিভাবে লেখা যায়? বিকৃতি মানে হচ্ছে যে পরিবর্তন, মানে অ্যাকচুয়ালি পরিবর্তন সেটা দৈর্ঘ্যের হতে পারে, আয়তনের হতে পারে বা আকারের হতে পারে বাই প্রাথমিক যদি দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য, আয়তন হলে আয়তন, আকার হলে আকার, তাহলে এটা হচ্ছে বিকৃতি। তাহলে আমি যদি অনুদৈর্ঘ্য বিকৃতি বলি, তাহলে দৈর্ঘ্য বলতে মানে দৈর্ঘ্যের যে বিকৃতি ঘটে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে কোনো একটা তারকে হয়তো একটা টায়ারকে টেনে আমি হয়তো তার দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে দৈর্ঘ্যটা ছিল হয়তো সাপোজ L, এবার তার মানে ক্যাপিটাল L দৈর্ঘ্য ছিল, এবার তার দৈর্ঘ্যটা বেড়ে গেল স্মল l পরিমাণ, তাহলে এক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে স্মল l বাই ক্যাপিটাল L। স্মল l মানে পরিবর্তন কতটা হলো? স্মল l বাই আগে ছিল ক্যাপিটাল L। ঠিক একইভাবে আয়তনের ক্ষেত্রে হয় স্মল v বাই ক্যাপিটাল V, মানে যে পরিমাণ আয়তন পরিবর্তন হলো বাই আগে যত আয়তন ছিল। আর কৃন্তনের ক্ষেত্রে হয় আকার পরিবর্তন। কৃন্তনের ক্ষেত্রে আয়তনটা ফিক্সড, শুধু জাস্ট আকারটা পরিবর্তন হয়। তার মানে এখন যে আকার পরিবর্তন হলো বাই প্রাথমিক আকার যা ছিল, হয়তো আমি ধরলাম একটা এরকম বর্গাকার
প্লেট আছে, তার আয়তনটা যা ছিল হয়তো সেটাকে বাঁকিয়ে আমি এরকম একটা শেপ দিলাম, তার হয়তো শেপটা এখন এরকম হয়ে গেছে, তাহলে তার হয়তো সাপোজ আয়তনটা একই আছে কিন্তু যা তার শেপটা চেঞ্জ হয়ে গেছে, আকারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে যে বিকৃতিটা পাবো সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি। আচ্ছা, বিকৃতি একক বা মাত্রা কিছু হয় না, কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। যদি ডেল্টা এল মানে স্মল এল বা ক্যাপিটাল এল করি দুটোই দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এর কোনো আকার বা মানে মাত্রা বা একক কিছু হয় না। আচ্ছা, এরপরে এই বিকৃতির পরে যেটা আছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা একটা আছে, সেটা জানতে হবে। এবার স্থিতিস্থাপক সীমা মানে কি, একটা বস্তু কোনো একটা বস্তুকে হয়তো আমি টানছি, এবার হয়তো একটা রাবার ব্যান্ডকে একটা টানছি, টানতে টানতে এবার হয়তো সে হয়তো তার উপরে একটা পীড়ন ক্রিয়া করছে, মানে ভিতরের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, যার জন্য সে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, কিন্তু হয়তো এমন একটা অবস্থায় নিয়ে চলে গেলাম সেটা আগের অবস্থায় ফিরে আসলো না, বরং সেটা ভেঙে গেল বা ছিঁড়ে গেল। তাহলে যে অবস্থাটা অবধি ওটাকে টানা যায়, ম্যাক্সিমাম যে লেভেল অবধি ওটাকে টানা যায়, তাহলে সেই সীমাটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা, মানে ওর পরে আর বাড়ানো যায় না, সেই সীমাটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এবার এই স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্রটা কি বলছে? হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি কোনো বস্তুকে রাখি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুকে যদি রাখি, তাহলে সেক্ষেত্রে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে। পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে হুকের সূত্রের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে পীড়ন বাই বিকৃতি সমান একটা ধ্রুবক পাবো। এই ধ্রুবকটা কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক এই ধ্রুবকটাকে। তাহলে পীড়নকে কি দিয়ে লেখা হয়? পীড়ন মানে হচ্ছে f বাই a বাই বিকৃতি। বিকৃতিটা আমি বলছি না, আয়তন হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, সেটা যেটা হবে সেটাই মোটামুটি পীড়ন এবং বিকৃতিটা। পীড়ন এবং বিকৃতির যে অনুপাতটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হয় অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। এটাই হচ্ছে হুকের সূত্র। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের যদি একক মাত্রা বলতে হয়, তাহলে পীড়নের একক আর মাত্রার সঙ্গে সমতুল্য হবে, কারণ বিকৃতির তো কোনো একক বা মাত্রা নেই। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কেরও একক বা মাত্রা পীড়ন বা চাপ তার সঙ্গে একক আর মাত্রার সমতুল্য হবে। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কটা কি? ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে যদি আমি অনুদৈর্ঘ্য বিকৃতি নিই, অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়নের অনুপাত, ইয়ং গুণাঙ্ক y সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুটোর অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়নটা যদি হয় f বাই a একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা যদি হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে এই দুটোর অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে এবার এইভাবে ইয়ং গুণাঙ্কের এককও আমি বলতে পারি যে পীড়নের মাত্রার সঙ্গে সমতুল্য, পীড়ন বা চাপের মাত্রা বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা এইগুলোর সঙ্গে একই হবে, তিনটে মানে চারটের মাত্রাই একই। এবার ইয়ং গুণাঙ্কের পরে যেটা আছে, এছাড়া আমি আয়তন বিকৃতি গুণাঙ্ক বলতে পারি। আয়তন বিকৃতি গুণাঙ্কটা কি? f বাই a, মানে উপরে যেরকম আয়তন পীড়ন বা অনুদৈর্ঘ্য পীড়ন যেটা আছে সেটাই থাকবে, f পীড়নটা f বাই a থাকবে, বাই নিচে হবে স্মল v বাই ক্যাপিটাল V, মানে আয়তন বিকৃতি। এটা হচ্ছে, এটা আয়তন বিকৃতি। এটা ছিল অনুদৈর্ঘ্য বিকৃতি হলে ইয়ং গুণাঙ্ক হয়, আর আয়তন বিকৃতি হলে আয়তন বিকৃতি গুণাঙ্ক হয়। ঠিক একই ভাবে এইটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক, এই রাশিটাকে। তাহলে এক্ষেত্রে এই রাশিটাকে একটা যাই হোক দিয়ে ডিনোট করি, এটাকে সাপোজ কে দিয়ে যদি ডিনোট করি, ক্যাপিটাল কে দিয়ে, তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটাও তাই একই, পীড়ন বা চাপের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রার সঙ্গে সমতুল্য। আর এর ঠিক উল্টোটা 1 বাই k, মানে এর অন্যান্য রাশিটাকে বলা হয় সংনম্যতা, এই এজটাকে বলা হয় সংনম্যতা। 1 বাই k এর অন্যান্য রাশিটা, আয়তন বিকৃতি গুণাঙ্কের অন্যান্যটাকে বলা হয় সংনম্যতা। এবার সংনম্যতা তাহলে কি হবে? সংনম্যতার একক মাত্রা, সংনম্যতা তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্কের মাত্রা যা, এর একক মাত্রা তাহলে ঠিক উল্টোটা হবে। এটা কি হয়? টাইম পার সেন্টিমিটার স্কয়ার, এখানে হবে সেন্টিমিটার স্কয়ার পার টাইম বা মিটার স্কয়ার প্লাস নিউটন, মিটার স্কয়ার বাই নিউটন।
এইভাবে আসবে। আর এছাড়া একটা আছে স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং এর বল ধ্রুবকটাও একই রকম, মানে স্থিতিস্থাপকতাই ধর্মের জন্য আছে। এটা হয়তো কোনো একটা স্প্রিং কে সাপোজ এরকম ছিল, তার হয়তো আমি দৈর্ঘ্যকে বৃদ্ধি করলাম, টেনে দৈর্ঘ্যটাকে সাপোজ এতটা বৃদ্ধি করলাম, x বাড়ানো হলো দৈর্ঘ্যটাকে, তাহলে f বল হয়তো এদিকে দেওয়া হয়েছে, তাহলে f বলের সঙ্গে x এর সমানুপাতিক সম্পর্ক, যত বেশি বল প্রয়োগ করব দৈর্ঘ্যটা তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে f সমান আমি একটা ধ্রুবক বলতে পারি, তাহলে f সমান আসবে স্মল k, লিখে রাখে f সমান আসবে স্মল k x। বা এটাকে আমি যদি f বলি, ঠিক উল্টো দিকে একটা পীড়ন আসবে, উল্টো দিকে যেটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইবে, তাহলে সেই পীড়নের সঙ্গে আবার এই দৈর্ঘ্যটা হবে সেটাও সমানুপাতিক, কিন্তু মাইনাস দিতে হবে যেহেতু পীড়নটা আর দৈর্ঘ্য বৃদ্ধিটা পরস্পর বিপরীতমুখী, তাহলে সেটাও হবে এপি সমান মাইনাস কে এক্স। এই রিলেশনটা যেখানে লেখা থাকে এক্ষেত্রে কিন্তু দুটোই লেখা যায়, এইটা হচ্ছে সম্মুখমুখী বলটা আর এপিটা কিন্তু পীড়নের জন্য যেটা বিপরীতমুখী বলটা, সেক্ষেত্রে আমাকে মাইনাস দিতে হবে। তাহলে কে হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক, এই কেটাকেই বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে স্প্রিং এর বল ধ্রুবকের একক কি হবে, তাহলে স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা প্রথমত হবে f এর মাত্রা বাই x এর মাত্রা, তাহলে f এর মাত্রা হয় m এর t টু দি পাওয়ার -2 বাই l, l এর কেটে গেলে m t টু দি পাওয়ার -2, এইটা হবে। তাহলে এইটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের মাত্রা, তাহলে এককটাও তাই হবে m t টু দি পাওয়ার -2, মানে হচ্ছে পৃষ্ঠটানের মাত্রার সঙ্গে সমতুল্য, তাহলে পৃষ্ঠটানের মাত্রা যা হয় স্প্রিং কনস্ট্যান্টের মাত্রা তাই হয়। আর এছাড়া এক্ষেত্রে কিছু বস্তু হয় যেমন নমনীয় বস্তু, ভঙ্গুর বস্তু, এইগুলো একটুখানি করে নেওয়া যায়। নমনীয় বস্তু মানে নমনীয় বস্তু মানে কিছু বস্তু আছে যাকে আমি টানলাম, হয়তো স্থিতিস্থাপক বস্তু, সে হয়তো সেই অবস্থাতেই থেকে গেল, হয়তো মানে কোনো একটা বস্তুকে টানলাম, তার আর টেনে যে মানে যে আকারটা দিলাম সেই আকারেই থেকে গেল, আর আগের অবস্থায় ফিরে এলো না, সেই বস্তুটা নমনীয় বস্তু। ভঙ্গুর বস্তু মানে দেখা যায় যেগুলো একটু স্থিতিস্থাপক সীমা খুব কম হয়, মানে একটু টানলেই সেটা হয়তো ভেঙে গেল বা ছিঁড়ে গেল, সেই ধরনের বস্তুগুলো হচ্ছে ভঙ্গুর বস্তু। তাহলে এই মোটামুটি লেসনে এতটাই ছিল, যা যা ছিল এই মানে এই চ্যাপ্টারে পদার্থের গঠন আর ধর্ম, এই পুরোটাই এটা ছিল, কমপ্লিট হলো এটা। আর এর পরের লেসনে আমি কিছু প্রবলেম করাবো এখান থেকে, সেই প্রবলেমগুলো আমি নেক্সট লেসনে অ্যাড করবো। আর এইটা যদি বুঝতে পারো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।